কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ যেন রুমের বাতিগুলো ঝিলমিল করা শুরু করে। আবারও জানালায় কড়া নাড়ার শব্দ হলো। তখন জানালা খুলে দেখলো হোটেলের পাশের বটগাছটার উপরে একটি লাল শাড়ি পরা মহিলা বসে আছে। একদিন আমি অফিসে বসে আমার অফিসের কিছু কাজ করছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনার কাজ সপ্তাহের মধ্যে হয়ে যাবে। তখন ওই রহিম চাচা এসে বললেন, শুভ স্যার, আপনাকে বস ডাকছে। এখনই যেতে হবে, একটু কাজ ছিল আমার। হ্যাঁ, এক্ষুনি যেতে হবে। বস বললেন ইম্পর্ট্যান্ট কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। তারপর আমি বসের রুমে গেলাম। বস আমাকে দেখে বললেন, শুভ সাহেব, আপনি আসছেন? হ্যাঁ বস, আমাকে দিয়ে কি কোনো কাজ ছিল? আপনাকে একটি প্রজেক্টের জন্য শরীয়তপুর যেতে হবে। সেখানে কয়েকদিন থাকতে হবে। আপনার এই প্রজেক্টের সহায়তা করার জন্য আপনার কলিগ সাকিব সাহেবও যাবেন। আচ্ছা, তাহলে আমাদের কবে শরীয়তপুর যেতে হবে? আমি সাকিব সাহেবকে বলে দিয়েছি আপনারা আগামীকাল দুপুরে রওনা হবেন। এরপর অফিস শেষ করে বাড়ি যাওয়ার পথে আমার সাকিবের সাথে দেখা হলো। আরে সাকিব নাকি? বস কি তোকে প্রজেক্টের ব্যাপারে সবকিছু বলেছে? হ্যাঁ, আমাকে বস সব কিছু বলেছেন। আমরা কি একসাথে যাচ্ছি? হ্যাঁ, বস বললেন কালকে দুপুরে একসাথে শরীয়তপুরের দিকে রওনা হতে। ঠিক আছে শুভ, তাহলে ঠিক টাইমে সেনজি স্ট্যান্ডে দেখা করব। পরদিন দুপুরে আমরা একসাথে একটা সিএনজি ভাড়া করে শরীয়তপুরের দিকে রওনা হলাম। ড্রাইভার ভাই, এখানে কি কোনো থাকার মতো হোটেল আছে? আমার জানা মতে এখানে আশেপাশে কোনো হোটেল নেই। এখানে মানুষ খুব কম বসবাস করে। আচ্ছা শুভ, চল দেখি কি করা যায়। তারপর সাকিব তার ফোন থেকে দেখলো যে পাশে একটা থাকার মতো হোটেল আছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে হোটেলের কাছে আসলাম। হোটেলটি দেখতে অনেক পুরনো ও ভাঙাচোরা। হোটেলটি দেখে সাকিব বলল, মনে হয় এটাই সেই হোটেল। হোটেলটি দেখে পরিত্যক্ত মনে হচ্ছে, এখানে কি থাকা যাবে? কিছু করার নেই, এখানেই আমাদের থাকতে হবে। আর আশেপাশে কোনো থাকার মতো হোটেলও নেই। তারপর সাকিব দরজায় গিয়ে ডাকতে লাগলো। তখন একজন বয়স্ক লোক বের হলেন। আপনারা কারা, কি চাচ্ছেন? আমরা এখানে একটা কাজের জন্য আসছি। কয়েকদিন থাকা লাগবে, কিন্তু কোনো হোটেল থাকার মতো পাচ্ছি না। তারপর ইন্টারনেট থেকে আপনার হোটেলের লোকেশন পাই। এখন আপনার এখানে কি থাকা যাবে? আমরা অনেক বিপদে আছি। না সাহেব, এখানে জায়গাটা ভালো নয়, এখানে থাকতে পারবেন না, আপনারা অন্য কোথাও দেখেন। আপনি যদি আমাদের এখন থাকার ব্যবস্থা করে না দেন, তাহলে আমাদের আর কোথাও থাকার জায়গা নেই। আমরা এখানে দু একদিন থাকবো, আমাদের থাকার ব্যবস্থা করে দেন, তাহলে আমরা ভাড়া দ্বিগুণ দিতেও রাজি আছি। আপনারা যেহেতু বিপদে পড়েছেন, তাহলে আমি ছোট্ট একটা রুমের ব্যবস্থা করে দিতে পারি। সেখানে দুইজনকে কষ্ট করে থাকতে হবে। তাহলে তো হয়েই গেল, আমাদের রুমটা দেখিয়ে দেন। এই যে এটাই আপনাদের রুম। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান, আমরা এখন একটু ফ্রেশ হব। তারপর আমাদের আনা খাবারগুলো খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ যেন রুমের বাতিগুলো ঝিলমিল করা শুরু করে। হঠাৎ বাতিগুলো এরকম করছে কেন? যাই ম্যানেজারকে বলে আসি। তারপর আমি গিয়ে ম্যানেজারকে নিয়ে আসি। কই, বাতি তো ঠিকই আছে। কিছুক্ষণ আগে বাতিগুলো ঝিলমিল করছিল। এসব কিছু না, বাতিগুলো পুরনো হয় এরকম করছে। আচ্ছা, হয়তো বা পুরানো হওয়া এরকম করছিল। তখন রাত প্রায় 2টো বাজে। হঠাৎ জানালায় কড়ার শব্দ হতে লাগলো। তখন সাকিব ঘুম থেকে উঠে যায়। জানালা কড়া নাড়ার শব্দ শুনে জানালা খোলে। খোলার পর সে কিছুই দেখতে পেল না। তখন সে জানালা লাগিয়ে ফিরে আসছিল। হঠাৎ আবারও জানালায় কড়া নাড়ার শব্দ হলো। তখন জানালা খুলে দেখলো হোটেলের পাশের বটগাছটার উপরে একটি লাল শাড়ি পরা মহিলা বসে আছে, যার চোখ দুটো লাল আগুনের মতো। হঠাৎ লাল শাড়ি পরা মহিলাটি সাকিবের দিকে আসতে লাগলো। তা দেখে সাকিব ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়।
পরদিন সকালে আমি সাকিবকে জানালার পাশে পড়ে থাকতে দেখলাম। তারপর আমি তাকে তুলে বিছানায় শুইয়ে দিলাম। সাকিব, তুই জানালার পাশে পড়েছিলে কেন? গতকাল রাত প্রায় 2টা বাজে হঠাৎ জানালার পাশে কে যেন কড়া নাড়লো। তারপর জানালা খুলে দেখি যে হোটেলের পাশের গাছটার ডালে একটা লাল শাড়ি পরা মহিলা বসে আছে। তা দেখে আমি ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। তোর তো দেখছি অনেক জ্বর উঠেছে, তাই মনে হয় তুই স্বপ্নে এসব দেখেছিস। তাহলে তুই রেস্ট নে, আমি কাজে চলে যাই। প্রজেক্টের কাজ শেষ করে হোটেলে আসতে আসতে রাত হয়ে যায়। হোটেলের গেট দিয়ে ঢোকার সময় হোটেলের ছাদে একজন মহিলা বসে থাকতে দেখলাম। চোখের পলকে আর আবার দেখতে পেলাম না। মনে করলাম মনের ভুল বলে আমি রুমে চলে আসি। শুভ, তুই চলে এসেছিস? হ্যাঁ, তুই জানালার পাশে কি করিস? জানালার পাশে যেন কেউ আছে, আমাকে ডাকছে। তুই এসেছিস, ভালো হয়েছে, আমি অনেক ভয় পাচ্ছি। তুই অসুস্থ তাই এরকম কথা বলছিস। দেখ, জানালার অপাশে কেউ নেই। আমি অনেক বেশি ক্লান্ত, চল ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। আর আমাদের প্রজেক্টের কাজ শেষ হয়ে গেছে, আমরা কালকেই বাড়ি চলে যাব। রাত তখন বাজে 3টা। তখন হঠাৎ আমার জানালার টক টক শব্দ শুনে ঘুম ভেঙে যায়। উঠে দেখি কেউ জানালার ওপাশ থেকে কড়া নাড়ছে। আমি উঠে জানালা খুলে যা দেখলাম, হোটেলের পাশের বটগাছটার উপরে বসে আছে এক লাল শাড়ি পরা মহিলা, যার চোখ লাল টকটকে রক্তের মতো। তা দেখে আমি জানালা বন্ধ করে তাড়াতাড়ি ম্যানেজারকে ডাকতে চলে যাই। ম্যানেজার কাকু, তাড়াতাড়ি আমার সাথে আসেন। এখনই আমি জানালার পাশে একটা মহিলাকে গাছে ঝুলে থাকতে দেখলাম। সাকিব যা বলেছিল তাই সত্যি। প্রথমে আমার কথা শোনো, আমি তোমাদের কাছে একটা কথা লুকিয়েছি। তোমরা যে মহিলাকে গাছে দেখেছ সে আমার মেয়ে। কয়েক বছর আগেরই কথা, আমি এবং আমার মেয়ে এই হোটেলটা ছাড়াতাম। ওর মা নেই, আমি ওকে বড় করেছি। আমরা এই হোটেলেই থাকতাম। একদিন শহর থেকে 3জন ছেলে এখানে থাকতে আসে। তাদের আচরণ ভালো মনে হচ্ছিল না, মনে হচ্ছিল 3জনই নেশা করে এসেছিল। ওই দিন রাতে আমি তাদের জন্য খাবার আনতে বাহিরে যাই। এসে দেখি ওরা আমার মেয়েকে নৃশংসভাবে হত্যা করেছে। তারপর আমি এর প্রতিবাদ করায় আমাকেও তারা মেরে ফেলে। তারপর থেকেই আমরা ওই 3জনকে মেরে প্রতিশোধ নেওয়ার অপেক্ষা করছি। তাহলে আপনি আমার সামনে কিভাবে দাঁড়িয়ে আছেন? তুমি ভয় পেও না, তোমাদের আমরা কিছু করব না। আমরা প্রতিশোধের জন্য মুক্তি পাচ্ছি না। এখন তোমরাই শুধু আমাদের সাহায্য করতে পারবে। আমি আমি কিভাবে আপনার সাহায্য করতে পারি? তোমরা ওদেরকে শাস্তি দিয়ে আমাদের প্রতিশোধ নিতে পারো। কেউ আছো, বাঁচাও আমাকে, বাঁচাও। আরে, এটা তো সাকিবের গলা। আগে সাকিবকে বাঁচাতে হবে। রিমা, তুই এদের কোনো ক্ষতি করিস না। এরা অনেক ভালো, আমাদের প্রতিশোধ নিতে সাহায্য করবে। না বাবা, আমাকে আটকেও না, ওদের মারতেই হবে। এরাও ওদের সাথে মিলে আছে। এরা ওই 3জনের মতো না। এরা ওই 3জনকে শাস্তি দিয়ে আমাদের মুক্তি দিবে। আপনাদের সাথে এই খারাপ কাজ যারা করেছে তাদেরকে আমি শাস্তি দিব এবং আপনাদের মৃত্যুর প্রতিশোধ নিব। পরদিন সকালবেলা পুলিশ আসে এবং পুলিশকে আমি সব ঘটনা খুলে বলি। তারপর পুলিশ অপরাধীদেরকে খুঁজে বের করে এবং ফাঁসি দিয়ে দেয়। তারপর রফিক ও তার মেয়ের রিমার আত্মা খুশি খুশি মুক্তি পায়।